নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পেতে পারত, পেয়ে গেল অসম। পশ্চিমবঙ্গকে বলা হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল যে আপনি ভাঙড়ে দ্বিতীয় ইন্টারন্যাশনাল কলকাতার একটা এয়ারপোর্ট করার জন্য, টার্মিনাল করার জন্য আপনি জায়গার ব্যবস্থা করে দিন। সম্ভবত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এভিয়েশন মিনিস্টার হিসেবে রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলেন, রাজি হননি। সেখানে জমির সংকট আছে, জমি ওভাবে অ্যাকোয়ার করা যাবে না, নির্দিষ্ট সংখ্যক মানুষ তারা জমি হারা হয়ে যাবেন। ফলত এ রাজ্যের সরকার নবান্ন চাইনি। সে তো গেল ভাঙড়ের কাহিনী, যে ভাঙড় এখন দেখছেন শওকত ভার্সেস কাইজার কি আরাবুল, যেখানে বোমা গুলির প্রত্যেকটা মিনিটে লড়াই, যেখানে শওকত মোল্লা থানা থেকে বেরোলে তার গাড়িতে বোম পড়ছে বলে অভিযোগ, এবং সেই শওকত মোল্লার স্পেশাল সিকিউরিটি ক্যাটাগরি হচ্ছে, একাধিক গাড়ি স্পেশাল প্রোটেকশন নিয়ে তাকে ঘুরতে হচ্ছে। প্রতিদিন ভাঙড়ের অশান্তি নিয়ে আমাদের খবর করতে হয়। কলকাতা পুলিশের অধীন ভাঙড় হওয়ার পরও সেই ভাঙড়ে আজও অশান্তি কমেনি। পরিস্থিতি ভয়াবহ, যেখানে দাঁড়িয়ে শওকত মোল্লা ক্যানিংয়ের বিধায়ক, তাকে সেই স্পেশাল সিকিউরিটি নিয়ে এলাকায় ঘুরতে হচ্ছে। ঠিক সেই আবহে দাঁড়িয়ে আপনি চিন্তা করছিলাম যে একটু ভালো করে ভেবে দেখুন যে ওই ভাঙড়ের ভৌগোলিক অবস্থানটাই বদলে যেত। একটা যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা টার্মিনাল বিল্ডিং, টার্মিনাল এয়ারপোর্ট ল্যান্ডিং, ফ্লাই করার জন্য একটা এয়ারপোর্ট যদি ভাঙড়ে নির্মাণ হতো, ভাঙড়ের মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ কত বড় একটা জিনিস পেতে পারতো বলুন তো। সেইটা না করে সেটাকে আটকে দেওয়া হলো, এবং আটকে দিয়ে এখন শওকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, সেলিম, আরাবুল, এই রাজত্ব চলছে দক্ষিণ চব্বিশ পরগনায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালাচ্ছে না। সেই সময় আমরা খবর পেলাম খোদ অসমের মাটিতে একটি নতুন টার্মিনাল টার্মিনাল এয়ারপোর্ট তৈরি হলো, যার নাম দেওয়া হলো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ দ্বিতীয় এয়ারপোর্ট গৌহাটিতে। একটি তো আছে, সেটি হচ্ছে গৌহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাকে সংক্ষেপে GIAL বলা হয়। এটি যেটি হলো, তার নাম দেওয়া হয়েছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গতকাল সেখানে অপারেশনস ফাইনালি শুরু করলেন হেমন্ত বিশ্ব শর্মা। 20শে ডিসেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এসেছিলেন। আবার ডেটটা বলি, 20শে ডিসেম্বর 2025 ভারতবর্ষে প্রধানমন্ত্রী গিয়ে এই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সংক্ষেপে LGBIA, সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করে এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। সেটি গতকাল আনুষ্ঠানিকভাবে তার অপারেশনসটা শুরু করলেন। গৌহাটি থেকে মহারাষ্ট্রের একটা ফ্লাইট চালু হলো। একটু ভালো করে ভেবে দেখুন, পশ্চিমবঙ্গ তো এটা পেতে পারতো। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে থেকে একটা নতুন এয়ারপোর্ট লঞ্চ হতে পারতো। আমি হিসেব করছিলাম, খোঁজ নিচ্ছিলাম এখানকার এই পার্টিকুলার এয়ারপোর্টের ফলে কত সংখ্যক যাত্রী অ্যাডিশনাল হওয়ার সম্ভাবনা আছে। কারণ লুকিস নীতি কেন্দ্রীয় সরকারে আছে, অসমকে কেন্দ্র করে, গৌহাটিকে কেন্দ্র করে সারা ওই অঞ্চলের, নর্থ ইস্টার্ন অঞ্চলের সমস্ত রাজ্যগুলো উপকৃত হবে। সেখানকার মানুষ গৌহাটি হয়ে সারা ভারতবর্ষ থেকে তারা যেতে পারবে নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে। দ্বিতীয়ত হচ্ছে সারা পৃথিবীর যারা পর্যটক, তারা গৌহাটি এই সুদৃশ্য এয়ারপোর্ট যেটা দেখছেন, সেই এয়ারপোর্টে এসে নামবেন। নেমে বিভিন্ন জায়গায়, কাজিরাঙ্গা ফরেস্ট থেকে শুরু করে, কামাখ্যা টেম্পল থেকে শুরু করে, অরুণাচল, মিজোরাম, মণিপুর, সমস্ত জায়গায় তারা ঘুরতে পারবেন। কত বড় একটা প্রাপ্তি অসমের মাটিতে হলো বলুন। এই পশ্চিমবঙ্গ শুধু তার নিজের মেয়েকে নির্বাচিত করেছে বলে আজকে পশ্চিমবঙ্গ এইভাবে শওকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, সেলিম, আরাবুলে আবদ্ধ থাকবে? ভাববেন না বাংলার মানুষ। আমি বলছি এই কথাটা কারণ আমি দেখছিলাম 5,000 কোটি টাকা বিনিয়োগ হলো একটা বরদলৈ গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণ কার্যে। টোটাল 5,000 কোটি টাকা ব্যয় হলো, এবং টোটাল এরিয়া হচ্ছে 1.5 লক্ষ স্কোয়ার মিটার। এরিয়া হচ্ছে 1.5 লক্ষ স্কোয়ার মিটার। এবং যাত্রী পরিবহনটা যেটা গৌহাটিতে এতদিন হচ্ছিল 9 মিলিয়ন প্যাসেঞ্জার, সেইটা গিয়ে দাঁড়াবে এস্টিমেটেড 13 মিলিয়ন। 2026 থেকে সেই সংখ্যাটা গিয়ে 13 মিলিয়নে দাঁড়াবে, এমনই অন্তত প্রেডিকশন। পশ্চিমবঙ্গ পেতে পারতো না? পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বড় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করে বিরোধিতা রাজনীতি করার খেসারত আর পশ্চিমবঙ্গে কীভাবে দেবে? আমি দেখছিলাম সেখানে যে এতে 21টা ডোমেস্টিক কানেকশনস আছে। বিভিন্ন ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন রাষ্ট্রে সেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠানামা করছে। 140 মেট্রিক টন বাঁশ ব্যবহৃত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তৈরি করার জন্য। এবং আমি এই নির্মাণ কাজকে খুব কাছ থেকে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন এমন একজন মানুষের সঙ্গে আজকে সকালবেলা আমার কথা হচ্ছিল।
আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সরকারের তরফ থেকে কোনো নন কোঅপারেশন ছিল না? আদানিরা এটা এয়ারপোর্টটা তৈরি করেছেন। তো ঘটনা হচ্ছে সরকারের, রাজ্য সরকার মানে অসম সরকার, হেমন্ত বিশ্ব শর্মা সরকার, তার তরফ থেকে কোঅপারেশন ছিল তার সরকারে? বলুন যে হ্যাঁ, কমপ্লিট কোঅপারেশন। তিনিও স্বীকার করলেন এবং দেখছিলাম হেমন্ত বিশ্ব শর্মা ওখানে লাইভ শো করছেন গতকাল ওই অঞ্চল থেকে। প্রশ্নটা এখানেই, প্রশ্নটা হচ্ছে আর কত পেছবে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে? 3 কোটি মানুষের বসবাস অসম, পশ্চিমবঙ্গে মানুষের বসবাসের সংখ্যা 10.5 কোটি ছাড়িয়ে গেছে। আজকে তো গৌহাটি, 3 কোটি মানুষের গৌহাটি যদি একটা প্যারালাল এয়ারপোর্ট গড়ে তুলতে পারে, হেমন্ত বিশ্ব শর্মা ক্ষমতা এসেছিল কবে? 2021-এর 2রা মে, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জিতেছিল, হেমন্ত বিশ্ব শর্মার সরকার সেই দিনই জিতেছিলেন অসমের মাটিতে, বিজেপি সরকার। এবার প্রশ্নটা হলো যে একই সঙ্গে শুরু করা দুটো সরকার, এরা একটা এয়ারপোর্ট গড়ে তুলতে পারলো না। হেমন্ত বিশ্ব শর্মা দ্রুততার সঙ্গে সেই এয়ারপোর্ট গড়লেন। শুধু তাই নয়, এই খবরটা আমি বারবার আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে টাটা, রতন টাটাকে উড়িয়ে নিয়ে গিয়ে, পাশাপাশি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য প্রায় 85% হয়ে যাওয়া রতন টাটার যে টাটার কারখানা, ন্যানোর কারখানা, সিঙ্গুর থেকে মেরে তাড়ালেন, ভেঙে গুড়িয়ে দিলেন, এর সিঙ্গুর উৎসব পালন করলেন। আর সেই সময় দাঁড়িয়ে রতন টাটাকে উড়িয়ে নিয়ে গেলেন এই হেমন্ত বিশ্ব শর্মা, অসমের যিনি বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী, তিনি অসমের মাটিতে হেমন্ত বিশ্ব এই রতন টাটাকে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পর্যন্ত সেখানে নিয়ে গেলেন এবং সেখানে 14টা হাসপাতাল, ক্যান্সার হসপিটাল টাটার সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে ওই অসমের মাটিতে তৈরি করলেন এবং ছোট ছোট শহরগুলোতে একটা করে ক্যান্সার হসপিটাল। টাটা গ্রুপ, অসম সরকার, টাটা গ্রুপ, অসম সরকার। পশ্চিমবঙ্গ পারত না? যে টাটাকে মেরে তাড়িয়েছেন সেটা না পশ্চিমবঙ্গে আসবে কেন? সেমিকন্ডাক্টর চিপের কারখানা, যেটা এখন সারা বিশ্বের যার বাজার, এতে গুজরাটে রতন টাটারা 2টো সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে ধরলেন হেমন্ত বিশ্ব শর্মা, আমার অসমে একটা চাই। সেই টাটা গ্রুপকে সঙ্গে নিয়ে সেমিকন্ডাক্টর চিপের কারখানা হেমন্ত বিশ্ব শর্মা অসমের মাটিতে তৈরি করালেন। সেখানে 28,000 মহিলার এমপ্লয়মেন্ট জেনারেশন করালেন। 28,000, 28,000। আপনি ভাবুন তো, 3 কোটির অসম যদি সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে যেতে পারে, শুধু কেন্দ্রের সঙ্গে সদ্ভাব রেখে, সৎ সম্পর্ক রেখে, পশ্চিমবঙ্গ পারে না কেন? পশ্চিমবঙ্গ কোনোদিন পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে থাকলে লুটপাট, চুরি, ডাকাতি, গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, সর্বত্র নিজেদের চৌর্যবৃত্তির রাজত্ব প্রতিষ্ঠা করবে। না পাবে সেমিকন্ডাক্টর কারখানা, চিপের কারখানা, যা অসম পারল, না পাবে কোনো একটা নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা করে দেখালো অসম। ছবিগুলো আপনারা এতক্ষণ দেখছিলেন। আমি আজকে সরাসরি আপনাদের বাংলার মনের দর্শকদের সরাসরি অসমে নিয়ে যাব। খুব কাছ থেকে যিনি দেখেছেন এই এয়ারপোর্ট নির্মাণটা, আমি সেই একজন ভদ্রলোক, তার পরিচিতি আপনাদের কাছে দিলাম না, তার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছিলাম এই কারখানা নিয়ে, এই এয়ারপোর্ট নিয়ে, যে নতুন এয়ারপোর্ট তৈরি হলো এবং প্রায় 5,000 কোটি টাকা যেখানে বিনিয়োগ হলো। এবং আমার কাছে যা খবর, এই এয়ারপোর্টকে কেন্দ্র করে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, 12,500-এর ওপর লোক কর্মসংস্থান পাবে এয়ারপোর্টকে কেন্দ্র করে অচিরেই, উইদিন অ্যানাদার 1 ইয়ার। পশ্চিমবঙ্গ পেতে পারত না? আমি আজকে এই প্রতিবেদন, তাছাড়া হচ্ছে ব্যবসায়িক বৃদ্ধি, মানে একটা এয়ারপোর্টকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসবে, সারা অসম বেনিফিটেড হবে, নর্থ ইস্ট বেনিফিটেড হবে। পশ্চিমবঙ্গ পারত না? একটু ভেবে দেখুন আপনারা যারা আমার এই প্রতিবেদন শুনছেন। আমি সরাসরি আপনাদের নিয়ে যাব অসমে। এই এয়ারপোর্ট নির্মাণটা খুব কাছ থেকে যিনি দেখেছেন এবং অসম সরকার কী প্রভূতভাবে সাহায্য করেছে সেটা শুনুন। পশ্চিমবঙ্গ সরকার করলো না জমি নীতির জন্য, অসম সরকার করলো। কীভাবে করলো শুনুন। নমস্কার দাদা, গৌহাটি একটা নতুন এয়ারপোর্ট পেল এবং প্রায় ওভারঅল এস্টিমেট দেখছিলাম যে 5,000 কোটি টাকা এবং ব্যাপক সৌন্দর্যায়ন হয়েছে এবং মানে যে কোনো বিদেশি পর্যটক বা বিদেশি লোকজন এলে চমকে যাবেন এরকম একটা এয়ারপোর্ট গৌহাটি পেল, প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফুটের এরিয়া নিয়ে। তার ডেকোরেশন গুলো দেখছিলাম। আপনি খুব কাছ থেকে বিষয়টাকে দেখেছেন, একটু বলবেন মানে সরকারি কোঅপারেশন কিরকম পেয়েছে? সরকারি কোঅপারেশন খুবই পেয়েছি। বেসিক্যালি প্রথমে প্রজেক্টটা ছিল এয়ারপোর্ট অথরিটির আন্ডারে, পরে এইটা আদানির আন্ডারে চলে যায়। তা প্রথমে আমাদের এয়ারপোর্ট অথরিটি ছিল আমাদের ক্লায়েন্ট, পরে আদানি আসে। আদানি আসার পর প্রজেক্টটার স্পিড খুবই বেড়ে যায়। আগে যেরকম ধরুন আমাদের অ্যাভারেজ
রেভিনিউ জেনারেশন হতো এই 15-20 এরকম, হ্যাঁ। সেটা আদানি আসার পর আমাদের অ্যাভারেজ মোর দ্যান 50 হয়ে যায়। এবং এবং আসাম গভর্নমেন্ট ভীষণই মানে এই খুবই প্রজেক্ট ফ্রেন্ডলি আর কি, এটা বলতে পারি। একটা কথা বলুন তো, এই এয়ারপোর্টটাকে কেন্দ্র করে কত এমপ্লয়মেন্ট আনুমানিক, আমি মানে রাফলি চাইছি, কত এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে বিভিন্ন সেগমেন্টে? এটা বলা খুব মুশকিল। আমরা তো আসলে যখন প্রজেক্টটা অপারেশনাল হবে, মানে এয়ারপোর্টটা যখন অপারেশনাল হবে তখনকার কথা বলছি। হ্যাঁ, যখন অপারেশনাল হবে তখন আমরা থাকবো না। কিন্তু একটা জিনিস বলতে পারি, এই প্রজেক্টটাতে শুধু আমাদেরই লেবার স্ট্রেংথ মোর অর লেস, ধরুন এই অ্যাভারেজ লেবার স্ট্রেংথ এবং স্টাফ স্ট্রেংথ ইনক্লুডিং ইঞ্জিনিয়ার্স, ম্যানেজার্স, 2500 অ্যাভারেজ। 2500 এয়ারপোর্টটা গড়ে তোলার ক্ষেত্রে একটা প্রজেক্টে কাজ হচ্ছে। অ্যাভারেজ এটা অ্যাভারেজ বলছি, কোনো সময় ওটা 3000 হয়েছে। 3000 হয়ে যায়। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি লেভেল থেকে কোন রকম বাধা, কোন রকম আটকানো, না এটা দেওয়া যাবে না, না ওটা দেওয়া যাবে না, না আমরা সেরকম কিছু ফিল করিনি। একসঙ্গে কতগুলো ফ্লাইট আপ এন্ড ডাউন করতে পারে ওখানে আনুমানিক? এনি আইডিয়া? না, এই ব্যাপারে আমাদের কাছে সঠিক কোনো আইডিয়া নেই। কিন্তু একটা কথা বলুন, আপনি খুব কাছ থেকে এয়ারপোর্টের পুরো বিউটিফিকেশন, পুরো ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিকটা দেখেছেন। এটা তো যে কোনো বিদেশি পর্যটক বলুন, ফরেনার্স বলুন, যারা আসবেন তাদের কিন্তু চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আমি যতটুকু কলকাতা বসে ছবিগুলো দেখি, একেবারেই। এবং বাঁশের আর্কিটেকচারটাও করা হয়েছে। হ্যাঁ, এটা বাঁশের এই আর্কিটেকচারটা এটা করা হয়েছে লোকাল কালচারের সঙ্গে সামঞ্জস্য রেখে। মানে আসামের বাঁশ তো খুব বিখ্যাত, এবং এই কাজটা মানে খুবই জটিল এবং খুব কঠিন কাজ, এবং কাজটা খুবই রিস্কিও। যখন হয়ে যাওয়ার পর আপনারা এটা বুঝতে পারবেন না। যখন আপনার কাজ হচ্ছে, মনে করুন ফল সিলিংটা তো হচ্ছে বাম্বু দিয়ে হয়েছে, এই বাম্বু প্যানেলের যখন কাজ হয়ে গেছে প্রায়, তখন ওপরে এর লাইট ফিটিংটা হয়েছে আর কি। তো এবার ভাবুন, একজন ওয়ার্কার সে ওপরে গিয়ে ওই লাইটটা লাগাচ্ছে, যদি কোনোভাবে বাম্বু প্যানেলে তার পা পড়ে যায়, বাম্বু প্যানেল ম্যাক্সিমাম ওয়েট নিতে পারে আপনার এই 1 কেজি মতন। হ্যাঁ, এবার একটা লোকের যদি ওজন ওর ওপরে পড়ে, সেটা কি হতে পারে? এইরকম একটা অবস্থায় আমাদেরকে খুব সাবধানের সঙ্গে এবং উইথ ফুল সেফটি সিকিউরিটি নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। ফুল বডি হারনেস দিয়ে একটা নির্দিষ্ট বিমের ওপর দিয়ে যাতে যাতায়াত করতে পারে, আলাদা করে যাতায়াতের ব্যবস্থা করতে হয়েছে লেবার মুভমেন্টের জন্য ওপরে আর কি, বা স্টাফ মুভমেন্টের জন্য। কাজটা হওয়ার পর তো দেখতে অত সুন্দর লাগছে, কিন্তু কাজটা খুবই কঠিন ছিল আর কি। মানে এটাকে ইন টার্মস অফ ইটস ডিজাইন, ইন টার্মস অফ এক্সিকিউশন অ্যান্ড ইন টার্মস অফ সেফটি অলসো, মানে ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। একজন বাঙালি হিসেবে অসমের মতো জায়গায় এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, চোখের সামনে দেখছেন, কোন একটা জায়গায় এখন দেখবেন শুধু আপনারা এই প্রজেক্টটা দেখতে পেয়েছেন, কারণ এই প্রজেক্টটা এরকম একটা কি বলবো, এর মানে প্রেস্টিজটা, এটা খুবই প্রেস্টিজিয়াস জব। এটার ওয়েটেজ এবং প্রেস্টিজটা ইন্টারন্যাশনাল লেভেলের বলে। কিন্তু গোটা আসাম জুড়েই দেখবেন যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মযোগ্য। আপনি বেশি দূর যেতে হবে না, শুধু গুয়াহাটিটাই দেখবেন, ব্রহ্মপুত্রের ওপরটা দেখবেন, রাস্তাগুলোতে দেখবেন কিরকম ভাবে কাজ হচ্ছে। মানে বিরাট একটা কর্মযোগ্য হচ্ছে আসামে। অনেক ধন্যবাদ দাদা। মানে আমি গতকাল থেকে দিল্লির সাংবাদিক বন্ধু যারা গেছেন ওখানে, তাদের কাছ থেকে রিপোর্টটা পাচ্ছিলাম। একজন বাঙালি হিসেবে কোনো একটা জায়গায় গর্ব হচ্ছিল, প্রচুর বাঙালির ওখানে ছোঁয়া আছে, কিন্তু আবার দুঃখ যন্ত্রণা হচ্ছিল আমরা পশ্চিমবঙ্গ পাচ্ছি না। একটা ভাঙড়ে এয়ারপোর্ট করতে চেয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অফিসিয়াল প্রপোজাল পাঠিয়েছেন, জমি জটের জন্য জমি দেওয়া যাবে না বলে সেটাকে আটকে দেওয়া হলো। দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জা। কিন্তু আবার অসমকে দেখেও গর্ব হচ্ছে, একটা 3 কোটি মানুষের বসবাসের অসম, তার সরকার কি দ্রুত গতিতে উন্নয়ন করছেন। ভালো থাকবেন দাদা, নমস্কার। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।